দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির বিশেষ টক শো দা হট সিটে। বিশেষ আয়োজনে আমাদের আজকের অতিথি কে থাকছেন চলুন দেখে নেই। ডক্টর ফাহমিদা খাতুন একজন বাংলাদেশি অর্থনীতিবিদ। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বর্তমান নির্বাহী পরিচালক। তিনি 2008 থেকে 2011 সালে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংকের পরিচালক ছিলেন। ডক্টর ফাহমিদা খাতুন ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষক হিসেবে কাজ করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির পরিবেশ বিশেষজ্ঞ ছিলেন তিনি এবং বাংলাদেশের ইউএসএআইডি মিশনের অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। ফুলব্রাইট স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন এবং অধ্যাপক জেফ্রি স্যাক্সের সাথে যৌথ গবেষণা করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের একজন অনাবাসী সিনিয়র ফেলো ছিলেন। ডক্টর ফাহমিদা খাতুন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের উৎপাদনশীল ক্ষমতা সূচক সংক্রান্ত উচ্চস্তরের উপদেষ্টা বোর্ডের সদস্য। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু উন্নয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য। আমাদের আজকের দ্য হট সিটের সম্মানিত অতিথি ডক্টর ফাহমিদা খাতুন। স্বাগত জানাচ্ছি আপা আমাদের হট সিটের আয়োজনে। ধন্যবাদ। আমি প্রথম যে বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই যে আপনি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করছেন। এই যে এত দায়িত্ব পালন করছেন আপা, এই দায়িত্ব পালনের সফলতার আসলে সিক্রেট কি, এটা আমরা জানতে চাই। সবগুলো যে একই ধরনের দায়িত্ব তা না। একটা তো হচ্ছে পূর্ণকালীন, যেটা আমি সিপিডিতে করে থাকি, আর বাকিগুলো কোনোটা আপনার উপদেশমূলক আর খণ্ডকালীন, এবং এগুলো সবই হচ্ছে অবৈতনিক। তো কিন্তু তারপরেও যেই এতগুলি রোল করতে গেলে অবশ্যই যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে সময় বেশি দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো সেটা করতে গেলে অবশ্যই আপনাকে একটু পরিশ্রম তো করতেই হয় সবাই, এবং আমি নিশ্চিত যে আপনিও অনেক ধরনের কাজের সাথে জড়িত আছেন, এটাও আপনিও ম্যানেজ করে থাকেন। যে একটা হচ্ছে সময়, কিন্তু সময় তো সীমিত, সেই জন্য সময়ের সর্বোচ্চ ব্যবহারটা করা, সেটাই হচ্ছে যে আপনি কিভাবে টাইম প্ল্যানিং এবং টাইম ব্যবস্থাপনা করবেন, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টাইম প্ল্যানিংটা কিভাবে করেন যদি একটু বলেন। মানে ধরেন আপনি তো আপনার মতো করে একটা করেন, কিন্তু যারা আপনার মতো হতে চায়, যারা আগামীতে ধরেন ফাহমিদা খাতুন হতে চায়, তাদের জন্য এই টাইমের ম্যাপিংটা কিভাবে করা উচিত, যদি কোনো উপদেশমূলক জায়গা থাকে? উপদেশ না, আমি অভিজ্ঞতা শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে আপনার প্রাধিকারগুলি কি, সেটার আপনি একটা তালিকা করবেন যে কোনটা আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেইভাবে সময়গুলাও কিন্তু আপনাকে বরাদ্দ করতে হবে তারপরে। এবং আরেকটা বিষয় হচ্ছে এত কাজ করার পরেও যে আমরা তো রোবট না, রোবোটিকভাবেও কাজ করি না, আমাদের তো জীবনের অন্যান্য বিষয় থাকে, সেগুলোও কিন্তু প্রাধিকার। আপনি যদি বলেন যে আমি এগুলো করছি কিন্তু স্বাস্থ্যকে বাদ দিয়ে, কিন্তু সেটা তো আবার হলো না, তাহলে এর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। প্রাধিকারের সাথে ভারসাম্য, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তবে আমি আরেকটা কথা বলবো যে আজকাল যারা নতুন প্রজন্ম, তারা আবার যেটা বলে সেটা হচ্ছে যে স্মার্ট ম্যানেজমেন্ট কিংবা স্মার্টভাবে কাজ করা। তো বেশি কাজ করবে কিন্তু স্মার্টভাবে কাজ করবে, তাহলে মনে হবে না যে আপনি বেশি কাজ করছেন। ওটাও একটা বিষয়, যে সেটাও কিছু শেখার চেষ্টা করি যে কিভাবে সময়ের সর্বোত্তম ব্যবহার করা যায়। ধরেন একটা বিষয় নিয়েই যদি আমি সারাদিন পড়ে থাকি, তাহলে তো আর সেটা হলো না। সেটা কিভাবে আমি দক্ষভাবে করা যায়, দক্ষতাটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং দক্ষতা একবার আমি অর্জন করলাম, একবার আমি পড়াশোনা করে বসে রইলাম, সেটা দেওয়া হয় না, প্রতিনিয়ত শিখতে হয়। তো সেইগুলো একটা সম্মিলন আমি বলবো। আর একটা বিষয় হচ্ছে এই যে সময় দিতে গিয়ে আপনার পরিবার, বাকি যারা আছে তাদের সাথে সময়ের একটা নিশ্চয়ই গ্যাপ হয়ে যায়, বা পরিবারকে সময় দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। পরিবার আপনাকে কতটা হেল্প করে, বা পরিবার এই বিষয়গুলোকে কিভাবে নেয়? আমি মনে করি যে সবার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য পরিবারের সহযোগিতা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মেয়েদের তো
দুটো রোল থাকে, দুটো ভূমিকা। একটা যদি যারা বাইরে কাজ করে সেটা একটা, কিন্তু ঘরের কাজ বাদ দিয়ে নেয়। ঘরের কাজ বলতে যে ঘরের পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সাথে সময় দেওয়া, তাদের বাচ্চা থাকলে বাচ্চাদের দেখাশোনা করা, যারা বয়স্ক যদি কেউ বাসায় থাকে তাদের দেখাশোনা করা, জীবনসঙ্গীর দেখাশোনা করা, সামগ্রিকভাবে বাসার যে কাজকর্ম নিজের হাতে না করলেও সেটার কিন্তু ব্যবস্থাপনা। তো এইটার জন্য তো মেয়েদের একটা আমরা কি বলি যে দ্বৈত ভূমিকা। এই দ্বৈত ভূমিকার ক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রাধিকার সেট করা এটা একটা করতে হয়, কিন্তু তারপরেও কুলাবে না। যেটা বললাম, সময় কিন্তু সীমিত, কাজের কোনো সীমা নাই। সেই জন্য পরিবারের সদস্যদের সহযোগিতা অত্যন্ত কাম্য, এবং সেইখানে তারা একটা হচ্ছে মরাল সাপোর্ট, যে আপনাকে নৈতিকভাবে সহায়তা করা, উৎসাহ দেওয়া। এটি একটি যে হ্যাঁ, প্রথম তো আমাদের দেশে দেখি কি যে অনেকে কাজ করতেই পারে না, বাইরে যে কাজ করতে পারে না, কারণ তাদের পরিবার থেকে একটা সায় থাকে না, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে কাজ করার পরেও তার যে আরেকটা ভূমিকা, সেইখানেও যদি সহযোগিতা না থাকে তাহলে কিন্তু এটা কোলানো সম্ভব না সেই রকম। তো আমি আমার ক্ষেত্রে বলবো যে আমি সৌভাগ্যবান এই জন্য যে পারিবারিক সহায়তা সম্পূর্ণভাবে পেয়েছি, একক পরিবার থেকে কিংবা বৃহত্তর পরিবার থেকে সবসময়ই একটা নৈতিক এবং অন্য লজিস্টিক্যাল সাপোর্ট যেটাকে বলি, যে আপনার ওই বাসার ব্যবস্থাপনা সব কিছুতেই আর কি সহযোগিতা পেয়েছি এটার জন্য। তো সেটা অন্যান্য নারীদের ক্ষেত্রেও বলবো যে তাদেরও সহযোগিতা থাকলে এটার সুবিধা হয়। এমন না যে আমরা তো অনেক ধরেন পত্রপত্রিকায় পড়ি অনেক গল্প যে কত প্রতিকূলতা পার হয়ে কিন্তু অনেক নারীরা এগিয়েছে, বাসার সহযোগিতা ছিল না তারপরেও তো করছে না। সেটা হচ্ছে যে আপনাকে উইল পাওয়ার, একটা দৃঢ় সংকল্প যদি থাকে তাহলেও কিন্তু সেটা উতরানো যায়, কষ্ট হয়। তো সবগুলোর একটা আপনার কম্বিনেশন দরকার। আর একদমই একটু পেছনের দিকে মানে ফিরতে চাই, আপনি যখন এখানে পড়াশোনার পরে উচ্চতর শিক্ষার জন্য লন্ডনে গেলেন, তারপরে আমেরিকাতে গেলেন, সেই সময়ের যদি একটু স্মৃতিচারণ করেন এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই সময়ে কোন কোন বিষয়গুলো পজিটিভ ছিল এবং এখনকার সাথে ওই সময়ের যদি কোনো পার্থক্য বা তুলনা করেন। আচ্ছা, এটা তো অনেক বড় পরিসরে আর কি আলাপ করার বিষয়। দেখেন, আমাদের প্রথমে তা একটু করে বলি যে এখানে এটা হয়তো আপনার আলোচনার বিষয় না, যে শিক্ষার কথা বলছেন। আমাদের তো আমরা সবসময় বলি, বিশেষ করে আমি যেখানে কাজ করি সেখানে তো এই ধরনের সামাজিক অর্থনৈতিক সমস্যা নিয়েই আমরা আলোচনা করি। শিক্ষার ব্যাপারটা কি দেখছি আমরা, শিক্ষার যে গুণগত মান এটা কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে সামগ্রিকভাবে, অ্যাভারেজে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো এক্সেল করছে, সেগুলো অনেকগুলোই আপনি জানেন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যদি দেখি তাহলে শিক্ষার সেখানে একটা অবনমন ঘটেছে। কিন্তু আমি বলবো যে এটা ধরুন 2 যুগ 3 যুগ 4-5 যুগ আমরা ছোটোবেলায়ও দেখেছি যে কী হয়েছে, যে হয়তো মফস্বল শহর থেকে গ্রাম থেকে কেউ বোর্ডে ফার্স্ট সেকেন্ড হয়ে গেল, আজকাল কিন্তু সেটা শোনা যায় না। তার মানে কি ওই একটা অজপাড়াগাঁয়েও কিন্তু শিক্ষার যে মান বজায় রাখা সেটা একটা পর্যায়ে ছিল, এবং হয়তো সেখানে একজন বিশেষ শিক্ষকের, হয়তো কোনো বিদ্যালয়ের শিক্ষক, যে প্রধান শিক্ষক কিংবা অঙ্কের শিক্ষক, ইংরেজি শিক্ষক, তাদের যে সুনাম ছিল, তারা কিন্তু একটা নার্চার করতো ছেলে মেয়েদেরকে, সেটা একটা ছিল। আবার অন্য, কিন্তু আমরা দেখছি যে একদিকে শিক্ষার মান কমে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে গ্যাপটা বাড়ছে, যে ভালোগুলোর সাথে খারাপগুলোর অনেক অনেক পার্থক্য। এটা একটা ওভার দ্য ইয়ার্স আমি দেখব। তো ওই সময় যখন আমরা বাইরে গেলাম তখন আমি তো দেখলাম যে আমার অভিজ্ঞতা সেটা হলো যে সেটা অনেক আগের কথা। তখন বাংলাদেশ থেকে যারা আমরা গেলাম এবং দক্ষিণ এশিয়ারও, তো আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি, যে এমন যে বিদেশে পড়তে গেলাম সেখানে একদিকে ইংরেজি ভাষা, অন্যদিকে কারিকুলামটা, কিন্তু আমাদের সেরকম কোনো অসুবিধাই হয়নি, বরঞ্চ আমরা একভাবে তাল মিলিয়ে ভালোভাবেই আমরা পড়াশোনা করতে পেরেছি, যে এমন না যে আমরা উপরের দিকেই ছিলাম। তো সেটার ক্ষেত্রে আমার এইটা একটা অভিজ্ঞতা। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই তাদের শিক্ষাদান পদ্ধতিটা হয়তো কিছুটা ভিন্ন, এবং শিক্ষকদের অ্যাভারেজ কোয়ালিটি মান সেটা আবার ভিন্ন। এই কারণে আমি বলবো যে সেখানে শিক্ষকদের
গবেষণার প্রতি একটা খুব গুরুত্ব দেওয়া হতো, এখনও দেওয়া হয়। সেটা হচ্ছে যে জাস্ট আপনি একটা ডিগ্রি নিয়ে শিক্ষক হয়ে গেলেন, তারপরে আস্তে আস্তে প্রমোশন হতে থাকলো, সময় যাচ্ছে প্রমোশন হচ্ছে, সেরকম না। কিন্তু আপনাকে কিন্তু সেখানে গবেষণা, পাবলিকেশন, ভালো ভালো জার্নালগুলোতে পাবলিকেশন করার পরেই আপনার শিক্ষক হিসাবে উন্নতি করার একটা সুযোগ হবে, এবং সেটা অনেকটা বাধ্যতামূলক। তা না হলে কিন্তু আপনার ওইখানে কোনো উন্নতি নাই। একটা বলা হয় যে পাবলিশ অর পেরিশ, হ্যাঁ, তো ওই রকম একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমাদের দেশে, যেটা কিন্তু এখনও অভাব কিন্তু রয়েছে। সকলেই কিন্তু সমানভাবে এরকম গবেষণা কিংবা পাবলিকেশন করে না শিক্ষকতার পাশাপাশি। এটা একটা ব্যতিক্রম। আপা, আরেকটা বিষয় হচ্ছে যে অর্থনীতি বিষয়টা শুনলে একটু কঠিন কঠিন লাগে, যে কারোর জন্য এই ধরেন অর্থনীতি কিন্তু ইন জেনারেল পিপল সবাই বুঝবে না, বাজেট ইন জেনারেল পিপল বুঝবে না। কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে যে এই যে অর্থনীতির কঠিন বিষয়, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতির মতো বিষয়গুলোকে আপনি অনেক সহজ করে উপস্থাপন করেন, যে কারণে আমাদের যারা বিজনেস নিয়ে রিপোর্টিং করে তাদের জন্য এই বিষয়টা অনেক সহজ হয়। আপনার আসলে টেকনিকটা কি যেটা খুব সহজভাবে মানুষের বোধগম্য হয়? দেখেন, আমার কাছে তো মনে হয় না যে খুব কঠিন, এই কারণে যে অর্থনীতি তো আসলে আমাদের জীবনেরই অংশ, সেটা একটা। আর আমরা যে কাজ করে থাকি এটার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে অর্থনীতির যে সমস্যাগুলো, এগুলো মানুষের মতো করে, মানুষ যাতে বুঝতে পারে তেমন করে উপস্থাপন করা। তো সেটার জন্য একটা বিষয় হচ্ছে যে এটাকে আপনি সহজভাবে তখনই বলতে পারেন সেটার উপর যদি আপনার দখল থাকে, এটা একটা। আর হচ্ছে যে মানুষকে আকর্ষণীয় করে, মানুষকে যদি আপনি বোঝাতে পারেন যে এটা তার, মনে করেন যে আমরা সবসময় কি বলি, মূল্যস্ফীতি, আপনি বাজেটের কথা বললেন, বাজেট মানে কি? বাজেট আপনি একটা সাধারণ মানুষকে যদি বলেন বাজেট মানে কি, সে কিন্তু জানে না বাজেট কি। বাজেট মানে, আমি অনেকেই জিজ্ঞেস করেছি আমাদের অফিস থেকেও, যে সাধারণ বাইরের মানুষদেরকে যে কি বাজেটের আগে যে বাজেট মানে কি, তারা বলে কি বাজেট মানে হচ্ছে দাম বাড়া। আচ্ছা, তো এরকম আর কি। তো যাই হোক, একটা তো বুঝতে পেরেছে যে হ্যাঁ দাম তো আসলেই বাড়ে। কিন্তু মনে করেন যে মূল্যস্ফীতি, এইটা মানে কি? মূল্যস্ফীতি শব্দটা কিন্তু ভারী কি, মানে দাম বাড়া। দাম বাড়লে কি হয়, এটা প্রত্যেকের, আপনার দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি উচ্চবিত্ত সকলের জীবনের সাথেই কিন্তু এটাই হয়। তো এখন আপনি যদি বুঝাতে চান যে কেন দাম বাড়ে এবং কিভাবে কমানো যায়, সেটা যদি আপনাকে বুঝান যে বাজারে যদি প্রচুর সরবরাহ থাকে, জিনিসপত্রের আরও আসে, তাহলে দাম কমবে, এটা একটা। কিংবা সরকার যদি দরিদ্রদেরকে সহায়তা দেয়, কিছু স্বল্প মূল্যে বিক্রি করে, তো এগুলো তো এই ধরনের বিষয় তো আমাদের প্রাত্যহিক বিষয়। তারপরে হচ্ছে যে আরও ধরেন করের বিষয়টা রয়েছে, সেটা হয়তো যা একেবারে দরিদ্রদের, তাদের তো আর কর দিতে হয় না, সেটা নিয়ে হয়তো তাদের মাথা ঘামাতে হয় না। কিন্তু যারা চাকরিজীবী আছে, ছোটই হোক, এখন তো আপনার 3.5 লাখ টাকা হলেই তো বার্ষিক আয় কর দিতে হয়, তো তখন তো তার করের যে বোঝাটা তার উপরে পড়ে, তাকে বুঝতেই হবে। তো সেই জন্য মূল বিষয়টা হচ্ছে যে আপনি গবেষণা, আমাদের প্রতিষ্ঠানে এইরকম আমরা কি বলি, এটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক, হ্যাঁ, চিন্তক প্রতিষ্ঠান কিংবা। তো এটার দুটো উদ্দেশ্য। এটা হচ্ছে যে আপনি অবশ্যই গবেষণা করবেন, কিন্তু গবেষণার খাতিরে গবেষণা না, গবেষণা করলাম, আমি একটা প্রকাশনা করলাম, তারপরে আমি একটা বিরাট একটা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করলাম, সেটা না। এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই সমস্যাটাকে গবেষণার পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া। পরবর্তী পর্যায়ে আপনার যারা এই যে সাধারণ জনগণ আছে, নীতি নির্ধারক আছে, আপনাদের মতো মিডিয়ায় যারা কাজ করে, আপামর জনসাধারণ কিংবা ব্যক্তি খাতের, তাদের সকলের কাছে এটাকে পৌঁছে দেওয়া যে সমস্যাটা কি, এইভাবে আমরা সমস্যাটাকে দেখছি এবং আমরা মনে করি যে এই সমস্যাটার সমাধানটা এভাবে হতে পারে, আপনারাও বা কী মনে করেন। আমরা আরেকটা কি করি, যে যুক্ত করার চেষ্টা করি, তাহলে আমরাও কিন্তু শিখি। আমরা যে নিজেরা বসে বসে পড়াশোনা করে বের করি তা না, আমরা তো অনেকের স্টেক হোল্ডার যেটাকে আমরা বলি, যে অর্থাৎ অংশীজন, তাদের সাথে আলোচনা করে তাদের মুখ থেকেও শুনি, সেটাও কিন্তু আমাদেরকে সহায়তা করে যে আমাদের চিন্তার চিন্তাটাকে আরও রিজু করার জন্য, শক্তিশালী করতে সহায়তা করে। তো এগুলোই হচ্ছে যে আমাদের, আপনি বলতে পারেন যে একটা কর্মপন্থা, টেকনিক, কর্মপন্থা সহজভাবে উপস্থাপনা করা। আরেকটা বিষয় হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান, আপনি যেখানে কাজ করেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, আমরা প্রত্যেকবার বাজেটের পরে সিপিডির একটা বড় বিবৃতি দেখি, বড় ধরনের একটা সংবাদ সম্মেলন হয়, সবার তার প্রতি আগ্রহ থাকে এবং
সাধারণ জনগণ মনেই করে যে সিপিডির কাজই হচ্ছে বাজেটের বিরোধিতা করা, এই জিনিসগুলো ভালো হয়নি, এই জিনিসগুলো আরেকটু এরকম হতে পারতো। সিপিডি যে সুপারিশগুলো করে এইগুলো কি শুধু কাগজে কলমেই থাকে, নাকি এর কোনো প্রভাব আছে এই বাজেটের বা জনগণের সুবিধার্থে? প্রথম প্রশ্নটা হচ্ছে যে শুধুই সমালোচনা করা সেটা সঠিক না। আমাদের কাজ, আমরা বলি যে স্ক্রুটিনি, অর্থাৎ একটা বিষয় নিয়ে বাজেট বলেন কিংবা আরও কোনো একটা বিষয় নিয়ে নীতিমালা প্রণয়ন করলো, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রুটিনাইজ করা, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে দেখা এটার ভালো মন্দ কী, ভালো দিকগুলো কী, খারাপ দিকগুলো কী, এবং এটার ফলে কার উপরে প্রভাব পড়বে, কেমন। মনে করেন বাজেটটা যে দিচ্ছে, বাজেটটা মানেটা কি? বাজেটে ওই যে যেটা বললাম, সাধারণ মানুষ বলে জিনিসপত্রের দাম বাড়ে, মানেটা কি? তো সরকার কি করে? সরকার ওই বিভিন্ন পণ্যের উপরে কর প্রয়োগ করে কিংবা কর ছাড় করে। আমরা যারা আয় করি তাদের উপরে হয় কর বাড়ায়, কর যারা একটু অন্য ধরনের আছে তাদের জন্য কিছু কর রেয়াত দেয়। যেমন ধরুন এই বছরে যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের জন্য, সাধারণ জনগণের জন্য 3.5 লাখ টাকা, এটাকে 3,75,000 টাকা করা হয়েছে যে 2026-27 সাল থেকে। কিন্তু যারা জুলাই আন্দোলনে তাদের জন্য করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা করা হয়েছে। এরকম সুযোগ সুবিধা দেওয়া হয় এইগুলা। তো এখন আমরা যে আরও বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন করের একটা হিসাব করা হয়েছে, এগুলোর রেটগুলা পরিবর্তন করা হয়েছে। আমরা কি এখন আমরা দেখলাম যে এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে হিসাব নিকাশ করে যে কার উপরে আসলে কত হচ্ছে। আপনি একটা সংখ্যা দেখলেন, এই সংখ্যা আপনার সাধারণ মানুষ হয়তো এটা সাদা চোখে দেখলাম যে এটা এরকম, আসলে কিন্তু এটার পিছনেও কিন্তু রয়ে যায়, সংখ্যার পিছনে সংখ্যা আছে, সেইটাকে দেখার আমাদের উদ্দেশ্য। এবং আমরা সত্যি দেখলাম যে করের যে বিন্যাস করলো, যে 6 লাখ টাকা থেকে এত লাখ টাকার মধ্যে 10-এর মধ্যে এত শতাংশ, 10 লাখ থেকে এত শতাংশ, দেখলাম যে উপরের দিকে যারা 30 লাখ টাকার উপরে তাদের উপর সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে। তো এগুলো কিন্তু ওই আপনার সহজ হিসাব দিয়ে বোঝা যায় না। এটা হচ্ছে আমরা মূলত এই কাজগুলি করি। আর আরেকটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে সরকারকে আমলে নেয় কিনা। এটা দেখেন, সরকার এখন অবশ্য অন্তর্বর্তীকালীন সরকার, আর তাছাড়া অন্য সময়ে তো সরকার রাজনৈতিক সরকার থাকে। রাজনৈতিক সরকারের কিছু রাজনৈতিক তাদের একটা প্রতিশ্রুতি থাকে, তারা একটা রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তখন তারা তাদের রাজনৈতিক ম্যান্ডেটের সাথে যেগুলো যায় সেগুলোই তারা পূরণ করার চেষ্টা করবে। সাধারণ নাগরিক হিসাবে আপনি আমাদের আকাঙ্ক্ষা হবে যে আপামর সাধারণের কল্যাণটা কেমন হবে, সেটার জন্য আবার প্রচুর অর্থ প্রয়োজন পড়ে, প্রচুর নিয়ম নীতিরও প্রয়োজন পড়ে, সেটা সবসময় তারা করতে পারে না। তো সেই জন্য দেখা যায় যে তারা হয়তো পলিটিক্যাল কমিটমেন্টগুলো নিয়েই হয়তো ব্যস্ত থাকে। আবার দেখা যায় যে পলিটিক্যাল কমিটমেন্টও পুরোপুরিও তারা যে করতে পারে তা না। আপনার যে নির্বাচনী ইশতেহার থাকে যেগুলো, সেটাতে এক ধরনের বলা থাকে কিন্তু সেটা করতে পারে না। তো সেই জন্য তারা ব্রডলি করতে পারে না, করে না। কিন্তু আমি আবার এটা বলতে চাই না যে একেবারেই যে তারা উপেক্ষা করে তা না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পদক্ষেপ তারা সুপারিশ নিয়েছে, এবং সেই সুপারিশগুলা আমি বলবো যে এটা সময়ের সাথে সাথে অনেক দিন পরে এটা নিয়ে, এবং সেটা শুধুমাত্র যে আমাদের প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ এককভাবে বলছে না, এখানে অনেক যৌথ ভয়েস, শক্তিশালী ভয়েস অন্যরাও বলেছে, অন্যরাও বলতে থাকে। মনে করেন যে নারীর ক্ষমতায়ন, কিংবা আপনি মনে করেন যে দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তায় বেশি অ্যালোকেশন দেন, বেশি বরাদ্দ দেন, শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ান ইত্যাদি। অনেকেই বলছে, সবাই বলছে, সবাই। তো এটা বলতে 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 একটা পর্যায়ে যে দু একটা খুব মার্জিনালি হয়, অনেক দিন পরে একটা পদক্ষেপ হয়, এটা একটা বিষয়। আর হচ্ছে এটা অনেকের সম্মিলিত ভয়েসের একটা শক্তিশালী যখন কণ্ঠটা শক্তিশালী হয়, সেটার প্রতিফলন দেখা যায়। রাজনৈতিক সরকারগুলো এই বিষয়ে সবচেয়ে বেশি আমরা উদাসীনতা দেখেছি, যে তারা কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়েছে। কিন্তু দর্শকের জায়গা থেকে, ধরেন যারা অর্থনীতি বোঝে না, অর্থনীতি জানে না, যে কালো টাকা কিভাবে সাদা হয়, আপনি যদি একটু আমাদেরকে সহজ করে বলেন যে কালো টাকা কিভাবে আসলে সাদা হয় এবং এটা সাদা হওয়া উচিত কিনা। টাকার রং তো একই, কালো না সাদাও না, টাকার যে বিভিন্ন ডিনোমিনেটরের এক একটা রং থাকে। তো বিষয়টা হচ্ছে যে সহজ ভাষায় যেই অর্থ
কেউ উপার্জন করে না, তার যে আয়, সে একটা চাকরি করে, আপনি চাকরি করেন, সেই চাকরির তো থেকে বেতন যেটা পাওয়া যায় সেটা একটা করযোগ্য হলে কর দিতে হবে। তো করটা যদি না দেওয়া হয় তাহলে ওটাও কিন্তু ভালোভাবে উপার্জন করছে আমরা, সেই টাকাটা কালো হয়ে যাবে। মানে কালো মানে হচ্ছে যে সরকারের খাতায় কালো হয়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে কর দেওয়া হয়নি, কর ফাঁকি দেওয়া হয়েছে, এটা একটা। কিন্তু তার চাইতেও আরও গুরুত্বপূর্ণ যে অনেক আছে আয়ের সাথে কোনো ব্যয়ের মিল নাই, আয়ের সাথে তাদের ব্যাংক ব্যালেন্সের মিল নাই জীবনযাত্রার, এবং চাকরি করছে কিংবা কোনো একটা ব্যবসায়ী করছে, কিন্তু তার যে ইনকাম যেটা হচ্ছে তার চাইতে আরও অনেক বেশি তার অন্যান্য ইনকাম আসছে। তো সেগুলো তো হচ্ছে অবৈধ উপায়ে অর্জিত অর্থ। মনে করেন ব্যাংক থেকে ঋণ নিয়েছে ব্যবসায় খাটানোর জন্য, সেই ঋণটা সে ফেরত দেয় না, ব্যবসায়ও খাটায়নি, তো সেই টাকা তো, এবং করও দিচ্ছে না, তো সেই টাকা তো কালো হয়ে গেল। এটা হচ্ছে তো অবৈধ উপায়ে অর্জিত অর্থ যখন করের আওতায় আনতে তো পারবে না, কারণ যখনই সে কর দিতে যাবে তখনই তো তাকে জিজ্ঞেস করা হবে, সরকার জিজ্ঞেস করবে যে এই অর্থটা কোথায় পেলে। তো সে যদি উৎস না দেখাতে পারে তাহলে তো তার প্রচলিত আইনে সাজা হবে, তো সেই জন্য তারা ফাঁকি দেয়। আরেকটা হচ্ছে যে অনেক সময় সেটা দেশের বাইরে নিয়ে যায়, আগে যেটা করা হয়েছে। তো এই জন্যই কিন্তু কি করে সরকার, গত অনেক বছর থেকে এই রাজনৈতিক সরকারগুলো করছে যে এই বিশেষ গোষ্ঠীদেরকে সুবিধা দেওয়ার জন্য তারা কালো টাকা সাদা করার যে তুমি কিছু পরিমাণে কর দিয়ে এটাকে লিগালাইজ করে ফেলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আইনগত বাধা। দুই পক্ষ মানে সরকার মনে করে যে আচ্ছা আমি তো কিছু কর পেলাম এটার থেকে, আর যে এতদিন জমিয়ে রেখেছিল সে একটা তো ভয়ের মধ্যে থাকে, সেটা সে করে একটা নিঃশ্বাস ফেললো আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এত সুবিধা দেওয়ার পরেও বেশি আসে না, কিছু লোকের জন্য এটা করা হয়। কিন্তু এটা আমরা সবসময়ই, আপনি যেটা বললেন যে সরকার করে, কিন্তু আমরা সেটাকে সমর্থন করি না। কেন করি না? যে দেখেন আপনি কিন্তু অর্থ কষ্ট করে টাকা ইনকাম করে সেটাকে কর দিচ্ছি রেগুলার, না দিলে কিন্তু আমাদের সমানে চিঠি আসতে থাকবে যে কিংবা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আপনি বলতে বোঝাচ্ছি যে সাধারণ জনগণ, কিন্তু যারা এইরকম ফাঁকি দিচ্ছে তাদের জন্য সুবিধা করে দেওয়া হচ্ছে। তো অর্থাৎ এইটার মাধ্যমে আপনি সৎ উপায়ে অর্জিত যারা মানুষ আছে এবং তারা রেগুলার কর দিচ্ছে তাদের প্রতি একটা অন্যায় করছেন, একটা অনৈতিক ব্যবস্থার মাধ্যমে দুটার মধ্যে ফারাক করে দিচ্ছেন। এবং আরেকটা হচ্ছে যে অন্যদেরকে উৎসাহিত করছেন যে তুমি খারাপভাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করো এবং সেটা জমাতে থাকো, কোনো অসুবিধা নাই, তুমি কয়েক বছর পর এটাকে বৈধ করে নিবা। তো এইরকম যে ইমোরাল একটা অনৈতিক ব্যবস্থার মধ্যে তো কোনো সমাজ টিকে থাকতে পারে না। আপনি তো দেশের নাগরিকদের একই মানদণ্ডে বিচার করবেন, একই ধরনের সুযোগ সুবিধা দিবেন, আরেকজনের দুর্নীতিগ্রস্তদের জন্য এক ধরনের আরও ভালো। এবং আরও কি হতো যে একটা নামে মাত্র কর, এমনকি যে আপনার আমার জন্য যে প্রচলিত কর হার সেটার চাইতে আরও অনেক কম হারে দিয়েই কিন্তু সেটাকে সাদা করে ফেলতে পারতো। তো একেবারেই একটা অনৈতিক বিষয়। এবার যে বাজেট হলো 2025-26-এর যে বাজেট, এই বাজেটে তো কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি, এখন পর্যন্ত রাখা হয়নি না। প্রথমে কিন্তু তারা যে 2 জুনের যে 2 তারিখে প্রথম যখন বাজেট পেশ করা হলো তখন কিন্তু তারা রেখেছিল যে কোনো খাতে, যেমন আপনার আবাসন খাতে দিয়ে, তারপরে যথারীতি আমরা এবং অনেকেই এটার বিপক্ষে কথা বলেছেন নাগরিক সমাজের পক্ষে থেকে, যে এই সুযোগটা একেবারে, এবং বিশেষ করে আপনি যেটা বললেন যে এখন তো আর রাজনৈতিক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো এখান যে কোনো ধরনের পরিবর্তন করার জন্য তাদের একটা সুযোগ এসেছে। এবং আমরা দেখলাম যে গত 22 তারিখে যে 22শে জুন যে ফাইনাল ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভাল করা হয়েছে, তখন সেটা বাদ দেওয়া হয়েছে, যেটাকে আমরা একটা সাধুবাদ জানাই, ইতিবাচক পদক্ষেপ জানাই। এই যে আপনি বলতেন যে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব পড়ে, এটা একটা আমি বলতে পারি যে এই যে নাগরিক সমাজের যে চাহিদা এবং দাবি এবং প্রতিবাদ, এইটার একটা ফলাফল দেখা গেছে, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। বাজেট কেমন হলো 2025-26-এর বাজেট? দেখেন, বাজেট বরাবরই যেরকম হয় সেই রকমই, এমন কিছু এটার মধ্যে পরিবর্তন নাই। কারণ কি, একটা কাঠামোর মধ্যে তারা বাজেট তৈরি করে থাকেন, এবং সেটা হচ্ছে যে দু একটা আমি পরিবর্তন, এটা প্রথম কথা হচ্ছে যে এই প্রথমবারের মতো বাজেট আগের বছরের বাজেটের চাইতে এটার আকারটা ছোট হয়েছে। তো ছোট করার কারণও আছে যে প্রথম কথা হচ্ছে যে আমাদের এত উচ্চ মূল্যস্ফীতি, অর্থাৎ জিনিসপত্রের দাম বেশি, তো এখানে সংকোচনমূলক আর কি, যে সরকার
টাকা পয়সা কম খরচ করবে যাতে কিনা আপনার মূল্যস্ফীতিটাকে চাপ কন্ট্রোলে রাখা যায় কিংবা কমিয়ে আনা যায়। এটা একটা দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের তো টাকা নাই। আপনার যে কর আদায়, কর তো সবাই দেয় না, কর ফাঁকি কিংবা কর জালের আওতার বাইরে অনেকেই রয়ে গেছে। কর জিডিপি হার অর্থাৎ আমাদের যে দেশের মোট উৎপাদন সেটার তুলনায় করের আয়, কিংবা আরও যদি বলি যে করযোগ্য যত জনগণ আছে তার তুলনায় কর আয় অনেক কম, কিন্তু আমার ব্যয়ের খাত কিন্তু অনেক বেশি। আমাদেরকে রাস্তাঘাট, তারপরে স্কুল কলেজ হসপিটাল বিদ্যুৎ অনেক খাতে আমাদেরকে ব্যয় করতে হবে, কারণ আমাদের এখানে 18 কোটি 20 কোটি জনগণ, প্রচুর ব্যয় করতে হবে। যারা দরিদ্র তাদের জন্য সামাজিক নিরাপত্তা, তাদের জন্য ভাতা দিতে হয়, তাদের জন্য আপনার ধরেন বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, বিভিন্ন সুযোগ সুবিধা তো দিতে হবে। সরকারের একটা নৈতিক দায়িত্ব। তো কিভাবে করবে? কর তো নাই, সরকার কিভাবে? সরকারের তো নিজস্ব কোনো টাকা থাকে না, এটা আবার মনে রাখতে হবে। সরকার কিভাবে, কোথা থেকে টাকা পায়? সরকার টাকা পায় ওই যে কর, যারা আয় করি জনগণের করের টাকা দিয়ে সরকার, কিন্তু করই তো আদায় হচ্ছে না। তো সুতরাং কম অর্থ দিয়ে বেশি কিভাবে ব্যয় করবে, এটার কারণেও কিন্তু বাজেটটা ছোট করে রাখা। আমরা জনগণ কি অনেক বেশি মানে অসচেতন, বা সচেতনতার জায়গা, যেমন আমি ট্যাক্স দিব, তো ট্যাক্স দিলে আমি রাষ্ট্র থেকে কি কি পাবো বা কোন ধরনের ফ্যাসিলিটেড হব, এটা কিন্তু আমাদের ইন জেনারেল জনগণ জানে না। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে প্রায় 17 বছর পর এবার বাজেট তো আসলে সংসদের বাইরে। বাজেট হলে একটা বিশাল হম্বিতম্বি থাকে, সংসদে বাজেট হবে, এটার দাম বাড়বে, এটার দাম কমবে। 17 বছর পর যে সংসদের বাইরের বাজেট, এটাকে একটু নিরুত্তাপ ছিল। কিছুটা তো নিরুত্তাপ ছিলই, কারণ কি যে সংসদে উপস্থাপন হয়, যদিও সংসদটা একদলীয় সংসদই ছিল, কিন্তু তারপরেও সেখানে হচ্ছে। আর এখন হচ্ছে যে আপনার টেলিভিশনের মাধ্যমে দেখা হলো মানুষের, এটা কিছুটা নিরুত্তাপই বলা যায়। কিন্তু আপনার যেটা বললেন যে মানুষের বাজেট থেকে করের ব্যাপারে সচেতনতার বিষয়টা, দুইটা বিষয় ক্ষেত্রে, দুই লেভেলে আমি সচেতনতার বিষয়টা বলবো। একটা হচ্ছে যে হ্যাঁ, মানুষ যে কর দিচ্ছে তার বিনিময়ে তার সিভিক রাইট, অর্থাৎ নাগরিক হিসাবে তার সরকারি সেবা পাওয়ার জন্য কি কি সে পেতে পারে, সেটা সবাই কিন্তু জানে না। অনেকে জানে যে কিন্তু বেশিরভাগই মানুষই হয়তো জানে না। আবার অনেকে জানে, তারা জানে, তখন তারা প্রতিবাদ, মনে একটা ক্ষোভ থাকে তাদের মনে, আমার আপনার মনেও ক্ষোভ থাকে যে এই যে আমরা যে কর দিচ্ছি, তো এটার বিনিময়ে কী পাচ্ছি? আমি রাস্তায় বের হয়ে আমার কি সেফটি সিকিউরিটি পুরোপুরি আমি পাচ্ছি, নাকি এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আমার কী ধরনের ব্যবস্থা হবে সরকার থেকে? এই ধরনের ফ্রাস্ট্রেশনও থাকে। ব্যবসায়ীরা বলছেন যে কর দিচ্ছি কিন্তু আমার ফ্যাক্টরির কোনো নিরাপত্তা থাকছে না, এরকম অনেক ধরনের আছে। সাধারণ জনগণের ধরেন দুইটা জায়গা, একটা হচ্ছে শিক্ষা, চিকিৎসা। আমি যদি কোনো সরকারি একটা হসপিটালে চিকিৎসা নিতে যাই, মানে এটা তো মানে চিন্তাই করা যায় না যে আপনি যাবেন এবং ইজিলি, তো আমি ট্যাক্সটা দিব কেন? এক্স্যাক্টলি, মানুষ কিন্তু ওই কারণে যে ট্যাক্স, যে আপনার আমাদের দেশে কি যে পাবলিক সার্ভিস, সরকারি সেবা, এই কনসেপ্টটাই কিন্তু অনুপস্থিত হয়ে গেছে। একদম একদম। আপনি আমার টাকা দিয়েই কিন্তু আমি সরকারি হসপিটালে চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু আমাদের দেশে আপনি জানেন সেটা হচ্ছে যে নিজের পকেট থেকে বেশি নিতে হয়, খরচ করতে হয়। 100 টাকা যদি খরচ হয়, পাবলিক হসপিটালের কথা বলছি, প্রাইভেটের কথা তো বাদ, ওটা নিজের তো দিতে হবে। 100 টাকা যদি খরচ হয়, তো আপনার 30 টাকা সরকার ব্যয় করে, আর বাকি 70 টাকার 72-75 টাকা কিন্তু নিজের পকেট থেকে দিতে হয়, যেটাকে আমরা বলি যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, পকেট থেকে যে রোগী তার। এবং এইটা আপনার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিজের পকেট থেকে টাকাটা দিতে হয়। তাহলে এটা কি হচ্ছে, করের টাকা কোথায় যাচ্ছে? সেই জন্য মানুষের মনে প্রশ্ন যে আমি কিংবা শিক্ষার কথাই বলেন, যাচ্ছে হয়তো প্রাথমিক শিক্ষা ফ্রি করা আছে, কিন্তু কি মানসম্পন্ন শিক্ষা? আপনি জিপিএ 5 পাশ করে একটা শুদ্ধ করে ইংরেজি বাক্য লিখতে পারে না, তো কোথায় গুণগত মান? সেই জন্য মানুষের মধ্যে খুব আছে মনের মধ্যে যে করের টাকা দিয়ে কি ধরনের সেবা পাওয়া যাচ্ছে, সেটাও একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকে মনে করে যে করের ব্যবস্থার মধ্যে ঢুকলে হয়রানির মধ্যে শিকার হব, যে আমাকে ডাকবে, আমার ফাইল খুলবে প্রতি বছর, এইটা ঝামেলার মধ্যে পড়ে যাব কিনা, এটা একটা ভীতিরও কাজ করে। এই ভীতিটা থেকেও কিন্তু তাদেরকে
মুক্তি দিতে হবে। মুক্তিটা কিভাবে দিতে হবে, আপনার কর ব্যবস্থাকে আধুনিকীকরণ, সেটা আবার অন্য আলোচনা, আমি এই আলোচনা হয়তো এই পরিসরে করা যাবে না। অন্য আর একটা বিষয়ে যেতে চাই আপনার, সেটা হচ্ছে আপনি তো বাংলাদেশ ব্যাংকেও পরিচালক হিসেবে আছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সেটা এক বোর্ডের পরিচালক, এটা চাকরি না। সেটা এরপরে আপনি জনতা ব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে গত 15-16 বছর বা 17 বছরের, আমরা পত্রপত্রিকায় এগুলো নিয়ে অনেক মামলাও হয়েছে, বাংলাদেশ ব্যাংকের একটা বড় অংশ ডিজিটালি চুরি হয়ে গেছে। এই লাস্ট আমরা গত কিছুদিন আগের পত্রিকায় দেখলাম যে বাংলাদেশিদের সুইস ব্যাংকে টাকা জমানোর পরিমাণ বাড়ছে। এগুলো কেন হয়, বা এই টাকাগুলো কি ফেরত আনা যায়, বা এই পাচারগুলো কি থামানো যায়? আমি প্রথম দিক থেকে আসি, আপনার অনেকগুলো প্রশ্ন এটার মধ্যে জড়িত, যে কেন টাকা চলে যায় এবং কিভাবে যায়, এটাও তো একটা বিষয়। এই যে কিছুক্ষণ আগে বললাম যে আপনি কালো টাকার কথা বললেন, অনেক টাকার যেগুলো যায়, বেশি বিরাট একটা অংশ, হিসাব আমার কাছে নাই, বিরাট একটা অংশ কিন্তু এই কালো টাকা, অপ্রদর্শিত অবৈধভাবে উপার্জিত অর্থ, তারা দেশে সেটা রাখতে পারে না, কিভাবে রাখবে, সেটা চলে যায়। এবং সেখানে দেখা যায় যে কাদের কাদের টাকা থাকে, অনেকের একটা চক্র, দেখেন গত কয়েক দশকে যে একটা চক্র গড়ে উঠেছে, আপনার ব্যাংক খাত থেকে যে ঋণ নিয়ে ঋণ না ফেরত দেওয়া, ইচ্ছাকৃত ঋণ খেলাপি হওয়া, সেটা একটা, ব্যাংকের টাকা যায়। তারপরে অনেকে কিন্তু ব্যবসাপাতি করে, ব্যবসার যে পুরো অর্থ দেশে আসে সেটাও না। আবার যারা এখানে রাজনীতিবিদ, মন্ত্রী, আমলা, তারপরে হচ্ছে ব্যবসায়ী, সবাই কিন্তু যাদের এরকমভাবে বিভিন্নভাবে টাকা, অনেকের সৎ উপায়ে অর্জিত টাকা আর অনেকের অবৈধ উপায়ে অর্জিত, সবগুলোই কিন্তু যায়, তারা বাইরে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন বিষয়টা হচ্ছে যে যারা অবৈধ উপায়, তারা তো বললাম যে তাদের একটা ভয় থাকে কিভাবে, কিন্তু যারা সদুপায়েও করে অর্থ, তারাও বাইরে পাঠানোর একটা প্রবণতা, সেটা হচ্ছে যে আপনি দেশের মধ্যে যে, আমরা তো আলাপ করলাম যে আপনার সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, এটা কিভাবে, সেই তো নিরাপদ বোধ করে না দেশের মধ্যে। ভবিষ্যৎ কি, একটা অজানা ভবিষ্যৎ, একটা অনিশ্চিত ভবিষ্যৎ তারা মনে করে, যে দেশের ভালো দেখে না। দেশের যে এই যে আমরা 50 বছর ধরে দেখছি, তো অনেক ধরনের উন্নতি হয়েছে, বাট অবনতিও অনেক ধরনের হয়েছে, যে একটা অনিশ্চয়তা। বাংলাদেশ ব্যাংকের গভর্নররা সাধারণত যোগ্য লোকজনকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও এই 36 জুলাইয়ের পর পালিয়ে গেল। এক্স্যাক্টলি, যেটা কিনা আপনার সমস্ত ব্যাংকের গার্জিয়ান হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং সেটা পুরা ব্যাংকিং খাতটাকে দেখে রাখে। তার মানে হচ্ছে যে সেখানে নৈতিক বল কতখানি যে তাকে করতে হয় নাই। এবং যেটা বলছিলাম, যে আপনি যদি দেশের মধ্যে আপনার নিরাপত্তাহীনতা থাকে এবং দেশের মধ্যে আইনের শাসন না থাকে, তাহলে কিন্তু যারা, এমনকি যারা ভালো, তারা কিন্তু দেশে থাকতে চায় না, তারা ভবিষ্যৎ প্রজন্মকে দেশে রাখতে দিতে চায় না, যে একটা নিরাপদ অবস্থাতে। এবং তারপর আরেকটা বললাম, যে এই যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সেগুলো যারা উচ্চবিত্ত সচ্ছল, তারাও তো দেশের বাইরে যেই সেগুলোর জন্য সেই সুযোগ সুবিধাগুলি নেয়। তো ওই রকম একটা পরিস্থিতি যদি না করতে পারি আমরা দেশের মধ্যে, তাহলে কিন্তু টাকা এটা চলতেই, বাইরে চলেই যাবে। এটাকে বন্ধ করাটা খুব সহজ হবে না। আপনাকে দেশের মধ্যে একটা স্বস্তিদায়ক অবস্থা দিতে হবে, দেশে আপনার মিনিমাম হচ্ছে পাবলিক সার্ভিস দিতে হবে, সেফটি, সিকিউরিটি, সেবা, শিক্ষা, তারপরে আপনার যে নাগরিক হিসাবে যে চাহিদাগুলি দরকার, সেগুলির একটা মিনিমাম নিশ্চয়তা তো দিতে হবে। তা না হলে আপনার এই দেশে থাকতে চায় না। আপনি তরুণ প্রজন্মরা, তারা কি থাকতে চায়? তারা চায় না। এবং তাদের আগের প্রজন্ম, তাদের বাবা মারাও তারা তাদেরকে স্মুথ করে, তাদের পথটাকে স্মুথ করে দেওয়ার জন্য কাজ করছে। সামনে নিশ্চয়ই নির্বাচন হবে, বিভিন্ন আলোচনা হচ্ছে। নির্বাচন কেন্দ্রিক একটা বড় অর্থনীতি কাজ করে, এটা পজিটিভ অর্থনীতিও আছে, নেগেটিভ অর্থনীতিও আছে। আগামী যে নির্বাচন, সেইখানে কালো টাকার ব্যবহার কিভাবে হতে পারে, বা আপনার সন্দেহটা কি? হ্যাঁ, এটা একটা খুবই চিন্তার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন, যে নির্বাচন হলে এই কালো টাকার ছড়াছড়ি। এবং আসলে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো, বড় বড় যারা অনেক দিন ধরে ক্ষমতায় থাকে, তারা কিন্তু এই যে টাকাগুলি তারা আত্মসাৎ করে, আমি আত্মসাৎই বলবো, বিভিন্ন উপায়ে। এটার বড় অংশ কিন্তু এই নির্বাচনী প্রচারণায় যায়। শুধু প্রচারণা না, ভোটার কেনা, ভোটার বিভিন্নভাবে সেটা।
তো এইটা বন্ধ না করা গেলে কিন্তু নির্বাচনকে আমরা বলি যে নিরপেক্ষ প্রভাবমুক্ত করা, সেটা করা যাবে না। সেই রকম নির্বাচন আমরা পাবো না, ভালো নির্বাচন। পৃথিবীর সব দেশেই যেখানে খুবই উন্নত কমপ্লায়েন্স, নির্বাচনের নিয়মকানুন খুব কঠিন কঠোর, সেই সব দেশেও কিন্তু নির্বাচনে প্রচুর অর্থ ব্যয় হয়, এটা কোনো রাগঢাক কিছু না। কিন্তু সেখানে একটা পদ্ধতি থাকে যে কারা, এবং একটা ট্রান্সপারেন্সি থাকে যে কারা তাদেরকে কোথা থেকে টাকাটা আসছে, সেই স্বচ্ছতাটা থাকতে হবে যে টাকাটা কার কাছ থেকে আসলো, কী উপায়ে আসলো। সেই রকম চাঁদা সব পার্টিতেই দেয় পৃথিবীর বিভিন্ন দেশে। সেই রকম অবস্থায় যদি আমরা না যেতে পারি তাহলে কিন্তু এই কালো টাকার ছড়াছড়ির ফলে নির্বাচনটা একটা কলুষিত মুক্ত হবে না। আর একটা বিষয় আপা, বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা কাজ করে, মানে নারী অর্থনীতিবিদ, আমি একদম জেন্ডার ধরেই বলছি, নারী অর্থনীতিবিদ বা আপনার মতো যারা অর্থনীতি নিয়ে কাজ করতে করতে প্রচুর অভিজ্ঞতা তৈরি হয়েছে, প্রচুর দেখার সুযোগ হয়েছে, দেশে বিদেশে কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু বাংলাদেশে নারীরা গড় পার্সেন্টেজ তো আমার মনে হয় যে খুবই কম যারা অর্থনীতি নিয়ে কাজ করে। এই জায়গাটা থেকে আমাদের একাডেমিক জায়গায় ল্যাকিংস রয়ে গেছে, নাকি আমাদের একাডেমিক যে সিস্টেম, সেই সিস্টেম কি আমাদের নারীদেরকে অর্থনীতির একাডেমিক জায়গায় বা রিসার্চের জায়গায় নিয়ে আসতে কোনো বাধা তৈরি করছে? দেখুন, আমি সাধারণভাবে প্রফেশনালিও কিন্তু নারীদের অংশগ্রহণ কম, এটা সামগ্রিকভাবে কিন্তু কর্মক্ষেত্রে, এবং বিশেষ করে আপনার ধরেন আমাদের যে তৈরি পোশাক সেগুলো, সেখানে নারীর অংশগ্রহণ অনেক বেশি, কিন্তু সেটাও কিন্তু কমে গেছে। শুরুর দিকে কিন্তু 80% ছিল, সেটা এখন 60%-এর মধ্যে এসেছে। আর প্রফেশনাল লেভেলে সেখানে গত 50 বছরে অনেক বেড়েছে, কিন্তু তারপরেও অনেক কম। আর কিছু কিছু পেশার মধ্যে আবার কম, আপনি যেমন বললেন যে অর্থনীতি পেশায় কম, কিন্তু এখন আবার দেখছি যে আসছে, কিন্তু অনেক পিছনে, ছেলেদের চাইতে অনেক পিছনে রয়ে গেছে। সেটার একটা আপনি ধরেন সুযোগ সুবিধা কিংবা রোল মডেলও থাকার বিষয় থাকে অনেক সময়, যে আমি কেউ একজন কোথাও ভালো করছে সেই রকম হওয়ার থাকে। আরেকটা ট্রেডিশনও কিছু থাকে। ট্রেডিশন কি, আগে আমরা দেখেছি যে, এখন যেটা বললাম যে মেয়েরা কিন্তু কম হলেও অনেক ধরনের নন ট্রেডিশনাল খাতেও কিন্তু যাচ্ছে, প্লেন চালানো থেকে শুরু করে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, অনেক কিছুতে মধ্যে আছে। কম কম ট্রেডিশনগুলি ভাঙছে, আরও সময় লাগবে। কিন্তু একসময় মেয়েদের পেশা মানেই কী ছিল, ডাক্তার এবং শিক্ষকতা, এই দুটো হচ্ছে মোস্ট পপুলার, এখনও আছে। অন্যগুলিতে আসছে, সময় লাগবে আরও, এবং উৎসাহিত করতে হবে, যেটা বললাম যে পরিবার থেকে উৎসাহিত করতে হবে, এবং আমাদের আরও বেশি করে যারা সিনিয়র আছে তারা আরও বেশি করে যাদেরকে পথ প্রদর্শন করতে পারলে আরও আসতে পারে। আমাদের কি এরকম কোনো আইডল নাই? যে ধরেন ভারতে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে, বাংলাদেশে আমাদের অর্থনীতির কি এরকম আইডল নাই? বলে শুধু অর্থনীতি না, ধরেন ফুটবলে মানুষ ম্যারাডোনাকে আইডল মনে করে, প্লেকে আইডল মনে করে, সব বিষয়গুলোরও তো এরকম ইন্সপায়ারেশন ব্যক্তি থাকা উচিত। আমরা কি এই জায়গায় পিছিয়ে আছি? কিছুটা তো পিছিয়ে আছি আমাদের। আমি বলবো না যে প্রতিভা নাই, হয়তো প্রতিভা আছে, প্রতিভাগুলোকে আমরা নার্চার করতে পারিনি। সেগুলাকে দেখেন, এই যে খেলাটার কথাই বললেন, খেলাটা এখন কিছু কিছু স্টার হয়েছে, যে ক্রিকেটের ক্ষেত্রে অনেকের নাম আমরা জানি, তারা সুপারস্টার পর্যায়ে, কিন্তু এই খেলাই বলি কিংবা কালচারাল ক্ষেত্রেও এগুলোকে মানুষ কিন্তু আগে পেশা হিসেবে নিতে চাইতো না, কারণ এখানে টাকা নাই। তাদের যে টাকা মানে কি, যে তাদের যে জীবন ধারণ করতে হবে সেটাও নাই। কিন্তু অন্যান্য দেশে এগুলো তো ক্রিয়েটিভ একটা বিষয়, এই রকম প্রতিভা সবার থাকে না। প্রতিভাগুলোকে নার্চার করা, প্রতিভাগুলোকে আপনার উৎসাহ দিয়ে, সেটাকে প্রশিক্ষণের মাধ্যমে অর্থ বরাদ্দ দিয়ে সরকারি পর্যায় থেকে উৎসাহিত করার বিষয় রয়েছে। তো সেই জন্য ম্যারাডোনার কথা বলছেন, হ্যাঁ এটা প্রতিভা বের হয়েছে, কিন্তু তাদের আবার বিরাট একটা মার্কেট রয়ে গেছে, সেটা আমাদের দেশে নাই। এখন হচ্ছে কিছু কিছু যে বললাম যে রোল মডেল ক্রিকেটের ক্ষেত্রে তো আছেই, সেগুলাকে দেখে আগাবে সেই রকম। কিন্তু আমি মনে করি এখানে আর রাষ্ট্রীয় পর্যায় থেকে আরও বেশি করে এটার উৎসাহ এবং প্রণোদনা দেওয়া দরকার। আপা, আলোচনার এই পর্যায়ে ছোট ছোট কয়েকটি প্রশ্ন করতে চাই, এবং আপনি যদি ছোট ছোট করে উত্তর দেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমান বাজেট বাস্তবভিত্তিক হয়েছে কি? বাজেট কখনোই বাস্তবভিত্তিক হয় না। আচ্ছা, আমাদের দেশে হয় না। তারপরের প্রশ্ন হচ্ছে, দেশ ধনী গরিবের বৈষম্য, মানে আমাদের দেশে কি ধনী গরিবের যে বৈষম্য রয়েছে এটা কি কমে আসবে কিনা? কি অনেক সময় লাগবে। অনেক সময় লাগবে।
আপনাদের সিপিডির সমালোচনা কি সরকার আমলে নেয়? বেশিরভাগ ক্ষেত্রে নেয় না। ব্যাংক খাতে যে দুর্বলতা দেখা যায়, এটা কি নিরসন সম্ভব হবে এই বর্তমান যে সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার আসার পরে? সময় লাগবে এবং যেই রিফর্ম কার্যক্রমগুলি শুরু হয়েছে সেগুলো চলমান রাখতে হবে। আচ্ছা, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কোন কোন এলিমেন্টগুলো বাধা বলে মনে করছেন? একটা তো হচ্ছে যে আমাদের একটা স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা একটা অন্যতম বিষয়, কিন্তু তার বাইরেও আপনার আমাদের যে অবকাঠামোগত দুর্বলতা, রাস্তাঘাট, স্মুথ রাস্তাঘাট, বিদ্যুৎ, জ্বালানির দাম, তারপর হচ্ছে দুর্নীতি, এটা একটা বিরাট আমলাতান্ত্রিক জটিলতা। এইগুলো হচ্ছে মূল সমস্যা আমাদের জন্য। আর একটা হচ্ছে নির্বাচন ছাড়া অর্থনৈতিক অনিশ্চয়তা কাটবে না, এটা আপনি আপনার একটা বক্তব্যে বলেছেন। আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বা এই জুন জুলাই যেটা বলেছে সর্বশেষ টাইম, এর মধ্যে নির্বাচন হবে? আমি আশাবাদী। আমাদের দেশের অর্থনৈতিক সিদ্ধান্ত কি রাজনৈতিক প্রভাব মুক্ত? না, রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু সেটা কি জনগণের স্বার্থে থাকে নাকি জনগণের বিরুদ্ধে চলে যায়? আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতো অর্থনীতিগুলোতে ব্রডার জনগণ, আপামর জনগণের পক্ষে থাকে না, একটা বিশেষ গোষ্ঠীর হাতে চলে যায়। আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর কি কোনো অর্থনৈতিক প্রতিশ্রুতি দেওয়া উচিত? যদি দিতে হয়, সেই পয়েন্টগুলো কি বা আপনাদের চাওয়া কি? অবশ্যই তাদের দিতে হবে, কারণ রাজনৈতিক দলগুলোর তো একটা নির্বাচনী ইশতেহার থাকে এবং সেই নির্বাচনী ইশতেহারের অন্যতম অংশ হবে যে রাজনীতিতে তার অর্থনীতিতে তারা কি করবে। আমাদের যে একটা অর্থনৈতিক একটা দুর্বল অবস্থার মধ্যে রয়েছে, এইটাকে তারা কিভাবে পুনরুদ্ধার করবে, অর্থনৈতিক স্থিতিশীলতাটা কিভাবে ফিরিয়ে আনবে, মানুষের মূল্যস্ফীতির চাপ, এটার ফলে যে নাভিশ্বাস উঠে গেছে সেটা কিভাবে কমিয়ে আনবে, কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করবে, যুবকদের হাতে কিভাবে কর্মসংস্থান এবং অর্থ তুলে ধরবে, এবং সকলের জন্য স্বাস্থ্য কিভাবে নিশ্চিত করবে, শিক্ষার গুণগত মান কিভাবে নিশ্চিত করবে, যারা দরিদ্র তাদের যারা ভালনারেবল তারা কিভাবে 3 বেলা 3 মুঠো খেয়ে বাঁচবে, সেগুলো কি হবে, নারীর ক্ষমতায়ন কি হবে। এজেন্ডা অনেক রয়েছে, এগুলো সবগুলোই আমাদের বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। সেগুলো প্রতিশ্রুতি যেই দলগুলো দিতে পারবে সেগুলো দিতে হবে, কিন্তু আমরা দেখেছি অতীতেও যে প্রতিশ্রুতি থাকে, ইশতেহারের মতো ইশতেহার রয়ে যায়, মানুষও ভুলে যায় আর রাজনৈতিক দলগুলো তো ভুলে যায়। আরেকটা হচ্ছে রাজনীতি এবং অর্থনীতিতে নারীর অংশগ্রহণ যেহেতু কম, নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য কি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ফান্ড আরও বাড়ানো উচিত? নারীর উন্নয়নের জন্য যত ধরনের সহযোগিতা, সেটা ফান্ড দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, অন্যান্য প্রফেশনাল ক্ষেত্রে হোক, তাদেরকে এগিয়ে আনতে হবে, যেটাকে আমরা বলি বেগ পুশ দিতে হবে, কারণ তাদেরকে একটা লেভেল প্লেয়িং ফিল্ডে আনতে হবে। এখন আপনি দৌড়ালে আপনার তো শক্তি বেশি, আপনি দৌড়াবেন বেশি, তো আমাকে কি করতে হবে, আমাকে পুষ্টি দিয়ে, আমি একটা উপমা স্বরূপ বলছি যে আপনার পর্যায়ে আনতে হবে। তারপরে এখন যদি আমি আগের থেকেই দুর্বল অবস্থা, একজন দুর্বল একজন সবল, দুজনের মধ্যে প্রতিযোগিতা তো হতে পারে না, দুইজনকে একই লেভেলে এনে তারপরে আপনি প্রতিযোগিতায় ফেলে দেন। আর বাংলাদেশের যে অর্থনীতি বা আমাদের ডলারের যে রিজার্ভ, এটা তো অনেকটা রেমিটেন্সের উপরে নির্ভরশীল, কিন্তু আমাদের যে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে কি আমরা ঠিকমতো সাপোর্ট দিতে পারছি? আর শুধুমাত্র যদি রেমিটেন্সের উপরে আমাদের নির্ভরতা থাকে, তাহলে কি আমাদের অর্থনীতি যে কোনো সময় ধসে পড়তে পারে? আমাদের দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে রেমিটেন্স, আরেকটা হচ্ছে রপ্তানি আয়। আমরা রপ্তানি করে থাকি, বিশেষ করে তৈরি পোশাক শিল্প এবং অন্যান্য আরও কিছু আছে। তো কিন্তু রপ্তানি একটা বড় অংশ, এবং সেই জন্যই আমাদেরকে এটাকে উন্নতিই করতে হবে, কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি এবং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছে, আরও অন্যান্য জায়গায় মার্কেট খুঁজতে হবে এবং তাদের প্রশিক্ষণ দিতে হবে যাতে কিনা তারা আরও উঁচু আয়ের কাজগুলিতে যেতে পারে। এবং তাদের জন্য আরেকটা বিষয় সুযোগ সুবিধাগুলি, এই যে বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু তাদের খরচ আমাদের অন্যান্য দেশের তুলনায় কিন্তু অনেক বেশি, তাদের প্লেন ভাড়া, তাদের অন্যান্য ফিস টিস মিলে তাদের অনেক টাকা চলে যায়। এই যাওয়ার খরচটা কিন্তু কমাতে হবে, এটি একটি। আর তারা যে রেমিটেন্স পাঠায় সেটারও সুবিধা, সরকার তাদের রেমিটেন্স পাঠানোর উপরে তাদেরকে 250 টাকা কিন্তু 2.5% করে প্রণোদনা দেয়, এইটা বজায় রাখা। শুধু তা না, তারা যখন যায়, যখন এয়ারপোর্টে যায় তখন তাদের যে একটা ঝামেলা, ফিরে তখন তাদের ঝামেলা, তাদেরকে এই ঝামেলামুক্ত একটা সুযোগ সুবিধা সৃষ্টি করতে কি সমস্যা?
আমাদেরকে তো তাদেরকে মাথায় তুলে রাখা উচিত। আমাদের যে এই বছরে $28 বিলিয়ন মতো আসবে এই রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে, তো আমাদের আরো অনেক কিছু করার রয়েছে তাদের জন্য। উচিত ধরেন যে হাঁস সোনার ডিম পারে সে হাঁসের তো যত্ন নেওয়া উচিত। আমরা সেই যত্নটা না নিয়ে কি আমরা হাঁসটাকেই মেরে ফেলছি কিনা, যে একদম একসাথে সবগুলো স্বর্ণ বের করে নিয়ে আসবো। এইটা নিশ্চয়ই সরকারের যারা নীতি নির্ধারক আছে এই বিষয়গুলো তারা গুরুত্ব দেবেন। আপা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আপনাকে শেষ প্রশ্নটি করতে চাই। সেটা হচ্ছে, আপনি সিপিডিতে কাজ করছেন, এটা একটা স্বতন্ত্র অর্গানাইজেশন। সিপিডি থেকে আপনারা সরকারের সমালোচনা করছেন বিভিন্ন যৌক্তিক বিষয়ে, আবার একই সাথে আপনি বাংলাদেশ ব্যাংকেও ডিরেক্টর হিসেবে এখন আছেন, আরও সরকারের 2-3টা নীতি নির্ধারণী জায়গায় কাজ করছেন। এইটা কি কোনো কনফ্লিক্ট তৈরি করে কিনা? না, এখন হচ্ছে আপনি দেখেন, এখন তো আর রাজনৈতিক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এখানে যারা সরকারের উপদেষ্টা আছেন তারাও কিন্তু অরাজনৈতিক পরিচয়ই তারা রয়েছেন। এবং এখন আমি কিংবা এরকম আমার মতো অনেক অর্থনীতিবিদরা বিভিন্ন এই কমিটিতে আছে, সংস্কার কমিটিতে আছে, কিংবা টাস্ক ফোর্সে আছে ইত্যাদি। তো এই আমার যে রোলগুলোর কথা আপনি বলছেন, এগুলো প্রথম কথা হচ্ছে এগুলো টেম্পোরারি বেসিসে, এগুলো অবৈতনিক এবং টাইম বাউন্ড, এটা একটা। আর হচ্ছে যে এগুলোর কাজই হচ্ছে যে পেশাগত একেবারে, এটা যেমন না যে আমার কাজের থাকে ভিন্ন ধরনের। এবং যে টাস্ক ফোর্সের কথা বললেন আপনি, যে টাস্ক ফোর্স অন ইকোনমিক স্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি, সেখানে বিভিন্ন অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে আমরা সুনির্দিষ্ট সুপারিশমালা দিয়েছি। এবং এখন আরেকটা হচ্ছে যে টাস্ক ফোর্স হচ্ছে যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান ব্যুরো, সেটাকে শক্তিশালী করা, তথ্য সংগ্রহ, তথ্যের স্বচ্ছতা ইত্যাদি, সেটাও কিন্তু একটা প্রফেশনাল কাজ। এবং এগুলোর আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে কিছু সুনির্দিষ্ট বাস্তবায়নযোগ্য সুপারিশ তুলে ধরা, যাতে সরকারি অন্তর্বর্তীকালীন সরকারই এগুলো বাস্তবায়ন করতে পারে। সুতরাং এইগুলোর সাথে কোনো কনফ্লিক্টিং রোল আমি দেখছি না। আপা, অনেক ধন্যবাদ। আপনি আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, দীপ্ত টেলিভিশনকে সময় দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা। নিশ্চয়ই আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত শুভকামনা রইল আপনার জন্য। আমাদের এই আলোচনার সর্বশেষ কথা হচ্ছে, দেশ এগিয়ে যাক, দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। আবারও অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে দ্য হট সিটে।